প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আধুনিক একটি নভেল বা উপন্যাস, যেটি হচ্ছে ইংরেজি সাহিত্যের একটি উপন্যাস, জ্যা পল সার্ত্রে নওসিয়া। তো এই নভেলটি সম্পর্কে সামারি এবং ক্যারেক্টারগুলো বা মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করার আগে আমি জ্যা পল সার্ত্রে সম্পর্কে একটু আলোচনা করি। জ্যা পল সার্ত্রে হচ্ছেন একজন ফ্রান্সের লেখক। ইউরোপের একটি দেশ ফ্রান্স। তো এই ফ্রান্সের লেখক হওয়ার কারণে আমাদের মানে উপন্যাসের কিন্তু সেটিংটাও হচ্ছে ফ্রান্সেই। তো তিনি হচ্ছে জ্যা পল সার্ত্রে অন্যতম আধুনিক লেখক বা ঔপন্যাসিক, যিনি বিভিন্ন এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ, বর্তমান পৃথিবীর মানুষের অস্তিত্ববাদ নিয়ে লেখালেখি করেছেন বা অস্তিত্বের সংকট। তো জ্যা পল সার্ত্রের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করি। জ্যা পল সার্ত্রে তার এই যে টাইটেল ছিল, ফ্রান্সের টাইটেল যে লা নওসিয়া, এই নওসিয়া বা নওসিয়া উপন্যাসের জন্য তিনি মূলত সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং তিনিই একমাত্র অন্যতম সাহিত্যিক যিনি হচ্ছে এই নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। তার স্বয়ং নিজেই তিনি প্রত্যাখ্যান করেন এই নোবেল পুরস্কার, আপনারা দেখতে পান বিভিন্ন ওয়েবসাইট বা বইতে। তো এই জ্যা পল সার্ত্রে যেহেতু ফ্রান্সের একজন লেখক, তো আমাদের নওসিয়া উপন্যাসটাও ফ্রান্সেই বা ফ্রান্সের একটি শহর বউভিলে এখানে সেটিং করা হয়েছে। তো কথা না বলে ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করে একটু। আর আরেকটা কথা, নওসিয়া অর্থ হচ্ছে বমি বমি ভাব, অর্থাৎ আমাদের অ্যান্টোইন রোকোয়েন্টিন, যিনি মূলত নায়ক, তিনি আসলে বাস্তবে অস্তিত্বের সংকটে, বর্তমান পৃথিবীর বাস্তব পৃথিবীর বা আধুনিক পৃথিবীর অস্তিত্বের সংকটের কারণে অ্যান্টোইন রোকোয়েন্টিনের যে অবসাদ বা এই যে একটা অস্তিত্বের সংকট নিয়ে অবস্থান, এটাই তার বারবার বমি বমি ভাব নিয়ে লেখা হয়েছে, এই নওসিয়া নামটা দেওয়া হয়েছে। তো কথা না বাড়িয়ে ক্যারেক্টারে যাই। আমাদের মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট হচ্ছে অ্যান্টোইন রোকোয়েন্টিন। অ্যান্টোইন রোকোয়েন্টিন হচ্ছে দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেলের প্রোটাগনিস্ট বা মূল নায়ক। তারপর আছে মার্কুইস ডি রোলেবন। মার্কুইস ডি রোলেবন হচ্ছে মিস্টিরিয়াস ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেট, যিনি একজন আসলে ফ্রান্সের একজন অন্যতম ধনী ব্যক্তি, মিস্টিরিয়াস মরমী বা আধ্যাত্মিক, যিনি যার বিষয়েও অ্যান্টোইন রোকোয়েন্টিন লিখতে চাচ্ছিলেন বউভিলে এসে। তো তারপরে দেখা যাচ্ছে অ্যানি আছে ক্যারেক্টারের মধ্যে, যিনি হচ্ছে রোকোয়েন্টিন্স লাভার বা প্রেমিকা। দীর্ঘ 3 বছর আগে আসলে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে প্রায়। তারপরে আছে সেলফ টট ম্যান, নিজ জ্ঞানের একজন ব্যক্তি বা দক্ষ বা জ্ঞানী ব্যক্তি, যিনি হচ্ছেন একজন লোনলি ম্যান। আসলে সেলফ টট ম্যান, লোনলি ম্যান বা এক্সিস্টেন্সিয়াল আইডেন্টিটি, যেটা আগে বলছিলাম যে অস্তিত্বের সংকট, ঠিক অ্যান্টোইন রোকোয়েন্টিনেরই আসলে প্রতিরূপ। তারপর আছে একজন ক্যারেক্টার ফ্রান্সিসকো। ফ্রান্সিসকো একজন মেয়ে, যে মূলত দ্য বারমেইড অফ দ্য লোকাল ক্যাফে, অর্থাৎ একটা ক্যাফের হচ্ছে একটা কর্মী বা সহকারী। তো এবার কথা না পারি আমি গল্পতে চলে যাই বা নভেলে চলে যাই। তো নওসিয়া মূলত ফ্রান্সের বউভিলে বসবাসরত একজন ইতিহাসবিদ অ্যান্টোইন রোকোয়েন্টিন, অর্থাৎ তিনি হচ্ছেন হিস্ট্রিয়ান, অর্থাৎ অ্যান্টোইন রোকোয়েন্টিন। তো এই হিস্ট্রিয়ান কী করেন, একটা ডায়েরি শুরু করেন বা ডায়েরি লেখা শুরু করেন, যা তাকে অদ্ভুত এবং হতাশাজনক অনুভূতি ব্যাখ্যা করতে সাহায্য করে। অর্থাৎ তিনি এই যে বর্তমানের অস্তিত্ব বা বিভিন্ন জিনিস নিয়ে তিনি লেখালেখি করতেছিলেন, বা অস্তিত্ববাদ বা অস্তিত্বের সংকট, তো যেগুলো তার আসলে হতাশাজনক অনুভূতি ব্যাখ্যা করতে সাহায্য করে যে বইতে। আসলে এখানে আরেকটা কথা বলতে পারি, অ্যান্টোইন রোকোয়েন্টিন কিন্তু আসলে লেখকের জ্যা পল সার্ত্রেরই প্রতিরূপ। যাই হোক, যেগুলো গত কয়েকদিন ধরে তার বিরক্তির কারণ হয়েছিল, অর্থাৎ তিনি বর্তমান পৃথিবীতে এক্সস্টেড, এই যে মানুষের প্রতি মানুষের যে অবহেলা বা অস্তিত্বের সংকট, এটা নিয়ে তিনি খুবই ডিপ্রেসড। এই জন্য তিনি যেগুলো কয়েকদিন ধরে তার বিরক্তির কারণ হয়েছিল, তার কি ভুল হয়েছে তা তিনি ধরতে পারছেন না। আসলে বর্তমান পরিস্থিতি এমন একটা পরিস্থিতি যেখানে তিনি তার ভুলটা ধরতে পারতেছেন না, বাট তার কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য তার আসলেই কি ডায়েরি রাখা উচিত কিনা সে ব্যাপারেও তিনি নিশ্চিত নন। অর্থাৎ তার কি আসলে একটা ডায়েরি লিখে রাখা উচিত এগুলা, তো এ বিষয়েও তিনি নিশ্চিত নন। তিনি দাবি করেন যে, অর্থাৎ অ্যান্টোইন রোকোয়েন্টিনের কথাই বলতেছি, যে আমাদের মূল ন্যারেটর, তিনি দাবি করেন যে এক প্রকার মানসিক অসুস্থতা বা মানসিক চাপ তার মস্তিষ্ক ও শরীরে চেপে বসতে শুরু করেছে।
যদিও তিনি জানেন না যে এটি কোথা থেকে এসেছে। বিষয়টা ঠিক এমন নয় যে তিনি সাম্প্রতিক সময়ে খারাপ সেলফিশ খাচ্ছেন বা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত, তাও নয়। এমন মানসিক চাপ ভোলার জন্য তিনি সাধারণ যৌনকর্ম ও একটি ব্যক্তিগত ঐতিহাসিক প্রকল্প নিয়ে কাজ শুরু করেছিলেন। অ্যান্টনি রোকনটিন তার ডায়েরিতে সব কিছু নোট করছিলেন। হয়তো একটি পাথর ধরেছিলেন, বা বিয়ারের গ্লাসের দিকে তাকিয়েছিলেন, বা রাস্তার একটি ভেজা কাগজ ছুঁয়েছিলেন। সবই তিনি তার ডায়েরিতে নোট করছিলেন। প্রতিবারই তিনি একটি বিরক্তিকর ও অপ্রতিরোধ্য অনুভূতি টের পাচ্ছিলেন। অর্থাৎ তার কাছে খুবই বিরক্তি লাগছিল, লাইফটা আসলে কেমন যেন এক্সস্টেড হয়ে গেছিল তার কাছে। গত 10 বছর যাবৎ সে মার্কুইস দ্য রোলেবনের উপর একটি গবেষণা করছিলেন। এই রোলেবন সাহেব হচ্ছেন একজন ফরাসি অভিজাত ব্যক্তি যে বৌভিলে বসবাস করত। অর্থাৎ বৌভিল, ফ্রান্সের বৌভিল শহর, যেটি প্যারিস থেকে একটু দূরে, কয়েকশো কিলোমিটার দূরে, সেখানে বসবাস করতেন এই অভিজাত ব্যক্তি। তো রোকোয়েন্টিন কী করলো, তাই বৌভিলে এসে পড়তে বাধ্য হলো, কারণ যেহেতু তার এই বিষয়ে লিখতে হবে, কারণ তাকে এই বিষয়ে অর্থাৎ মার্কুইস ডি রোলেবন বিষয়ে গবেষণা শেষ করতে হবে এবং একটি বই লিখতে হবে। যখনই সে আয়নার দিকে তাকায়, সে কি তার নিজের মুখী অবয়ব দেখছে নাকি রোলেবনের মুখ দেখছে তা বুঝতে পারে না। সে তার কাজের অর্থাৎ অ্যান্টনি রোকনটিন তার কাজের মাঝে আগ্রহ হারিয়ে ফেলছিল। তার কাছে মনে হচ্ছিল সে তার কাজটি কখনোই শেষ করতে পারবে না। বর্তমানের চেয়ে সে তার অতীত দ্বারা বেশি বাধাগ্রস্ত হচ্ছিল, বা অতীতের কথা তার বেশি মনে পড়ছিল। আর তাই এই অস্বস্তিকর অনুভূতির সাথে তার অস্তিত্বের কিছু সম্পর্ক রয়েছে। অর্থাৎ সে তার অস্তিত্ব নিয়ে ভুগতেছিল, যে আসলেই সে কে, কোথা থেকে এসেছে, এটা নিয়েই তার অস্তিত্ব খুবই সংকটে পড়ছিল। সে বুঝতে পারে সে তার অতীত রোলেবনকে সাধারণভাবে ব্যবহার করছে তার নিজের অস্তিত্বের সমর্থনে। সে ক্ষোভের সাথে তার নিজের অস্তিত্বের দাবি করে, মানে রাগের সাথে তার নিজের অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে দাবি করে, কারণ সে আশেপাশে যা কিছু দেখে তারা সবাই তাদের নিজের কাছে অস্তিত্ব দাবি করে। সে যখন তার পাশে সকল বস্তু দিকে দৃষ্টি নিবন্ধ করে, অর্থাৎ সে যখন তার আশেপাশে সকল দিকে দৃষ্টি নিবন্ধন করে, সে একটা বিষয় আবিষ্কার করে যে এক্সিস্টেন্ট প্রিসিডস ইসেন্স। অর্থাৎ তিনি একটা জিনিস আবিষ্কার করেন যে এক্সিস্টেন্ট প্রিসিডস ইসেন্স, অর্থাৎ দ্য বডি ইজ মোর ইম্পর্টেন্ট দ্য সোল। অর্থাৎ মানে শরীর আসলে অস্তিত্বের চেয়ে বা মনের চেয়ে বেশি মূল্যবান। অর্থাৎ যে আধুনিক পৃথিবীতে শরীরকে মানুষ বেশি দাম দেয়, মনকে নয়, বা তার অস্তিত্বকে নয়। তো তারপরে তিনি চেস্টনাট গাছের শেকড়ের দিকে তাকান এবং তিনি তার এর সারাংশ উপলব্ধি করতে পারেন যে আসলেই অস্তিত্বটাই সবচেয়ে বড় বিষয়। তো যখনই সে প্রতিটি বস্তুর সারাংশের প্রতি লক্ষ্য করছিল, প্রতিটি বস্তুর অস্তিত্বই তার সাথে একটা দ্বন্দ্ব কাজ করতেছিল, এবং এটাই ছিল তার অসুস্থতার মূল কারণ। অর্থাৎ মূলত এই নভেলটা লেখা হয়েছে অস্তিত্ববাদ নিয়ে বা অস্তিত্বের সংকট নিয়ে। আধুনিক পৃথিবীতে মানুষ অস্তিত্ব সংকট নিয়ে ভুগছিল, এটা নিয়েই এটি লেখা হয়েছিল। অ্যান্টনি রোকনটিনের মাঝেই অসুস্থতা অনুভব হতে লাগলো, আবার মাঝে মাঝে সে সুস্থ অনুভব করলো। সে মাঝে মাঝে তার প্রাক্তন বান্ধবী অ্যানিকে চিঠি লিখতে লাগলো, কিন্তু বেশি দিন লিখতে পারতো না বা বেশি কিছু লিখতে পারতো না। আর তার পুরনো স্মৃতিগুলো তাকে নাড়া দিয়ে যেত। আসলে তার পুরনো বান্ধবী অ্যানির সাথে 3 বছর আগে তার ছাড়াছাড়ি হয়ে গেছে এবং সে তার বান্ধবীকে চিঠি লিখত। তো রোকনটিন ফ্রান্সে তার প্রাক্তন বান্ধবীর সাথে দেখা করলেন। অর্থাৎ তার বান্ধবী কোনো এক সময় রোকনটিনকে বললেন যে তিনি হয়তো ফ্রান্সে প্যারিসে আসবেন এবং কিছু সময়ের জন্য থাকবেন। এই জন্য রোকনটিনকে অনুরোধ করলেন হয়তো সে তার সাথে দেখা করবেন কিনা, এটা আর কি জানালেন। তো তার বান্ধবীর সাথে সে দেখা করতে সম্মত হলো, অর্থাৎ যে প্রেমিকা অ্যানি। তো সে আশা করছিল, অর্থাৎ রোকনটিন আশা করছিল যে তারা আবার নিজেদের সম্পর্কটা আগের মতো করে নিবে বা রিলেশনে আবার চলে আসবে। কিন্তু সে খেয়াল করলো তারা আর আগের মতো কথা বলতে পারছে না, এবং সে খেয়াল করলো যে তার বান্ধবীর আগের মতো আর নেই, এবং সে অযথাই তার নিজের অসুস্থতার কথা তার বান্ধবী অ্যানিকে বলল, কিন্তু সে কিছুই বুঝলো না। অর্থাৎ তার বান্ধবী এ বিষয়টা কিছুই বুঝলো না, আর তারা আর কখনো দেখা করবে না এটা জেনেই তারা আলাদা হলো। অর্থাৎ সে একটা জিনিস খেয়াল করলো এবং বলল যে তার বান্ধবী অ্যানি তাকে কিছু কথা বলছিল যে তার এখন তিনি কয়েকটা লোকের আর কি মিস্ট্রেস, বা বিভিন্ন লোকের তিনি এখন মিস্ট্রেস, এবং তাদের টাকা পয়সা দিয়েই তিনি চলাফেরা করেন। এছাড়া তিনি একজন যখন ট্রেনে উঠে গেল, অর্থাৎ চলে গেল, তখন তিনি একটা বৃদ্ধ লোক, লম্বা লোককে দেখতে পেলেন।
তখন অ্যান্টোইন ডে কোন্টিন ভাবলেন এইটাই হয়তো তার অবিবাহিত হাজব্যান্ড বা তার প্রেমিক, বর্তমান প্রেমিক, যে তার বাসা ভাড়া এবং বিভিন্ন খরচ দেন এই অ্যানিকে। যাই হোক, অ্যানি এক সময় চলে গেল। তো চলে যাওয়ার পরে সে বউ ভিলে আবার ফিরে এলো অ্যান্টোইন ডে কোন্টিন। তার অতীতকে সে ভুলে বর্তমান অস্তিত্বকে আঁকড়ে ধরতে চাইলো, অর্থাৎ অতীতকে সে এখন ভুলে যেতে চাইলো এবং বর্তমানকে আঁকড়ে ধরতে চাইলো। সে মাঝে মাঝে লাইব্রেরিতে যেত একজন আত্মশিক্ষিত মানুষের সাথে, যার নাম ছিল অগিয়ার। আমি জায়গায় বললাম যে সেলফ টট ম্যান, যার নাম ছিল অগিয়ার। সে খেয়াল করলো তার সঙ্গে লাইব্রেরির বইগুলো পড়ছে একটা বর্ণক্রম অনুসারে, অর্থাৎ এই সেলফ টট ম্যান একটা বই থেকে আর একটা বই মানে ABC আকারে লেখা বর্ণানুক্রম অনুসারে পড়াশোনা করছেন। অ্যান্টোইন নিশ্চিত হলো যে এই সেলফ টট ম্যান লাইব্রেরির সকল বই পড়ে শেষ করবে। অ্যান্টোইন তাকে সম্মানের চোখে দেখতে লাগলো। একদিন অ্যান্টোইন লাইব্রেরিতে তার কাজ করছিল আর অগিয়ার তার নতুন বই পড়ছিল। সে খেয়াল করলো তাদের পাশে আরও দুজন ছোট্ট ছেলে বসা আছে আর অজিয়ার তাদের একজনের পা আদর করছিল। পাশে বসা মহিলাটিও তা খেয়াল করলেন। অগিয়ারকে লাইব্রেরি থেকে বের করে দেওয়া হলো এই কারণে, অর্থাৎ কোনো একটা মানে সেন্সুয়াল ব্যবহারের কারণে এই অগিয়ার বা সেলফ টট ম্যানকে লাইব্রেরি থেকে বের করে দেওয়া হলো, যেহেতু সে একটা ছেলের বা একটা বাচ্চার পা আদর করতেছিল বা কিস করছিল, এই আর কি। তো পরবর্তীতে অ্যান্টোইন ডে কোন্টিন তার পুরনো ক্যাফেতে ফিরে এলো, কারণ সে তার পুরনো মানে এবং সে আসলে এক্সিস্টেন্সিয়াল আইডেন্টিটির কারণে বারবার পৃথিবীতে অন্ধকার দেখতে লাগলো এবং তার কাছে মনে হচ্ছিল যে অস্তিত্বের সংকট বা আশেপাশে সবাই যেন মানে স্বার্থপর, পৃথিবীর সবাই স্বার্থপর, এমন একটা বর্তমান পৃথিবী যে পৃথিবীতে মানে কোনো নেই, মানে ভালো নেই বা সব কিছুই যেন তার কাছে নেগেটিভ মনে হচ্ছিল। এটা কিন্তু আমি আজকের কথা বলি, আজকে যেহেতু 2020 সালের পরবর্তী সময়, তো আমরা যদি খেয়াল করি দীর্ঘ 100 বছর পূর্বে এই ইউরোপে কিন্তু মানে আধুনিক যুগের যাত্রা হয়েছিল, যেখানে আমরা বাংলাদেশে বা বিভিন্ন দেশে ফিল করতেছি বর্তমান আমাদের এক্সিস্টেন্সিয়াল পরিস্থিতি বা মানে অস্তিত্বের পরিস্থিতি, যেমন বাবা সন্তানকে চেনে না, মা সন্তানকে চেনে না, বা এমন একটা পরিস্থিতি হয়েছে। ঠিক সেই সময় এটা কিন্তু এই ফ্রান্সে বা ইউরোপে প্রায় 100 বছর পূর্বেই এই ঘটনা ঘটেছিল। আমরা সেটা এখনও অনুধাবন করতে পারছি। তো সে কী করলো, ক্যাফেতে বসলো বা ক্যাফে বসার পর সে তার মানে এই অস্তিত্বের কারণে আসলে তিনি মূলত মানে এক ধরনের বমি বমি ভাব ফিল করলো, নওসিয়া ফিল করলো, ভমিটেন টাইপের ফিল করলো এবং সে এক ধরনের অলরেডি বমি বমি করবে। এবং এই সময় সে তার ওই ফ্রান্সিসকো, যিনি হোটেলের মেইড বা ক্যাফে মেইড, তাকে বলল সে তার প্রিয় রেকর্ডগুলোকে বাজাতে অনুরোধ করলো, বিশেষ করে তার সেই ওই প্রিয় গানটা যেটা মূলত সাম অফ দিস ডেস, অর্থাৎ এই গানটা বাজাতে অনুরোধ করলো। কারণ এই গানের মধ্যেই অ্যান্টোইন ডে কোন্টিন তার অতীতের বা বর্তমানের পরিস্থিতি খুঁজে পেল এবং সাম অফ দিস ডেজ এই গানের মধ্যে দেখা যাচ্ছে যে অস্তিত্ব নিয়ে, অর্থাৎ একাকিত্ব নিয়েই তুলে ধরা হয়েছে এই গানটায়। তো কোন্টিন এই গানের মধ্যে বাস্তব বর্তমানে অবস্থান তার খুঁজে পেল এবং সে তার ওই বমি বমি ভাবটা চলে গেল বা নওসিয়া ভাবটা চলে গেল বা ভমিটিং ভাবটা চলে গেল। এরপর সে একটা জিনিস ভাবলো যে আমি আর অতীতে ফিরে থাকবো না। তার জীবনটা মানে এই যে শূন্যতায় ভরা, সে তার কাজটি বাদ দিয়ে মানে অর্থাৎ এইবার সে কী করলো, সে ভাবলো না এখন তার এই মার্কুইস ডি রোলেবনের নিয়ে লেখা শেষ হবে না, এই জন্য সে এই কাজটি আর বাদ দিয়ে এবং সে আবার ফিরে মানে এই আপনার বৌভিল শহর থেকে তিনি চলে গেলেন আবার প্যারিসে এবং তিনি ভাবলেন যে নতুন করে তিনি আবার নভেল লেখায়, উপন্যাস লেখায় আত্মনিয়োগ করবেন। তো এটাই ছিল একটা নভেল মানে সামারি। তো এখানে আসলে আমাদের জ্যাপাল ছাত্রের মানে নিজের যে আত্মকেন্দ্রিকতা বা মূল নিজের কাহিনী তিনি মূলত এই অ্যান্টোইন ডে কোন্টিনের ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরেছেন, যে বর্তমানের বাস্তবের অস্তিত্ববাদ বা পৃথিবীর মধ্যে যে অস্তিত্বের সংকট বা মানুষের যে এই যে দৌরাত্ম্য বা মানে দূরত্ব, এটা তিনি তুলে ধরেছেন। তো এটাই ছিল নভেলের মূল কাহিনী। আশা করি বুঝতে পারছেন। তো ডিয়ার ভিউয়ার্স, এরকম নতুন নতুন ইংরেজি সাহিত্যের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের মতো পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।